আসসালামু আলাইকুম। কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে স্বাগতম। তোমাদের লাইন এখনো দেখা যাচ্ছে না, তারপর আমি আমার লেকচার শুরু করব ইনশাআল্লাহ। তোমরা যারা আছো তারা এখান থেকে সরাসরি নিতে পারবে, যারা পরবর্তীতে জয়েন করবে তারা এখান থেকে পরে ক্লাসটা নিয়ে নিবে। হ্যাঁ, অনেকেই চলে আসছো, আমি শুরু করছি। তোমাদের এতদিন আমি ইসলামের ইতিহাস সংস্কৃতির প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা শেষ করেছিলাম। যেহেতু তোমাদের একই সাথে প্রথম ও দ্বিতীয় পত্র পড়তে হয়, দ্বিতীয় পত্র পড়ার সুযোগ হয়নি, আজকে আমি দ্বিতীয় পত্র শুরু করব। আমি গত ক্লাসে বলেছিলাম যে নেক্সট ক্লাসটা দ্বিতীয় পত্রে নেব। এর মধ্যে তোমাদের সিটি শুরু হয়ে গেছিল, সিটির পরে আজকেই তোমাদের প্রথম ক্লাস পেলাম। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। যদিও প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে পড়লে একটু উল্টো পাল্টা হয়ে যায়, মানে একটু সিকোয়েন্সটা ধরে রাখা কঠিন হয়। প্রথম পত্র শেষ করে যখন দ্বিতীয় পত্র শুরু করা হয় তখন সিকোয়েন্সটা ঠিক থাকে। আর ইতিহাস হচ্ছে একটা ঘটনার ধারাবাহিক বিবরণ না দিলে একটু খাপছাড়া লাগে, তারপরে কিছু করার নেই, কারণ তোমাদের সিলেবাসটা আবার সাজানো হয়েছে প্রথম দ্বিতীয় একই সাথে। প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এরকম। যদি এরকম হতো যে প্রথম পত্রটা শেষ করে দ্বিতীয় পত্র, তবে সে সুযোগ ছিল। যেহেতু কিছু করার নেই, তারপরে তোমাদের একটু ধারণা দিয়েছিলাম প্রথম পত্রের, যেমন একদম আরব কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা বা আরবের রাজনৈতিক অবস্থায় পড়তে হবে আমাদের। প্রথম চ্যাপ্টারটা পড়েছিলাম প্রাক ইসলামী আরব। দ্বিতীয় অধ্যায় যেতে পারিনি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে খুলাফায়ে রাশিদিন, মানে চার খলিফার সম্পর্কে। চতুর্থ অধ্যায় ছিল প্রথম পত্রে, আমি বলছি চতুর্থ অধ্যায় হচ্ছে উমাইয়ি খিলাফত, মানে ওই চার খলিফার খিলাফতের পর উমাইয়ি খিলাফত, তারপর আসবে আব্বাসী খিলাফত। এরপরে তোমাদের আরেকটা আছে, ওই উমাইয়ি খিলাফতের একটা অংশ আবার কাজ করে ওই পঞ্চম অধ্যায়টা, স্পেনে উমাইয়ি খিলাফত বা উমাইয়া শাসন, তারপরে ফাতিমি খিলাফত। এরকম করে 7টা অধ্যায় তোমার প্রথম পত্রে আছে। এটা শেষ করে আমরা ভারতে যদি চলে আসতাম, কারণ এখানে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুসলমানরা যখন বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করে, তখন তারা মধ্যপ্রাচ্য শেষ করে আস্তে আস্তে উত্তর, পশ্চিম, পূর্ব, চার, দক্ষিণ সব দিকে তারা ইসলাম প্রচার বা রাজ্য শাসন শুরু করে, বা রাজ্য দখল যাই বলো আর কি, তখন শুরু করেছিল। এই প্রেক্ষিতে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা, মুসলমানরা কিভাবে শাসন করবে ভারতবর্ষে, সেটারই একটা দ্বিতীয় পত্রে তোমাদের শুরুটাই হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। যেহেতু আমরা প্রথম পত্র শেষ করিনি, একটু আভাস দিলাম যেভাবে প্রথম পত্রটা, দ্বিতীয় পত্র আমরা যেহেতু পড়তে হবে, তো দ্বিতীয় পত্রে আমরা চলে যাই। এরপরে তোমাদের একটু খাপছাড়া লাগলেও যখন সব পড়া শেষ হবে তখন একটু সিকোয়েন্সটা ধরিয়ে দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। এখন হয়তো একটু কষ্ট হতে পারে, তারপরেও সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি এখন যাচ্ছি শুধু ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। আমি ব্যাকগ্রাউন্ড চলে গেলাম, যে আমার প্রথম পত্র ছিল ওটা আপাতত রেখে দ্বিতীয় পত্রটাই শুরু করি। ভারতের মুসলিম শাসন কিভাবে প্রতিষ্ঠা হয়, ভারত যেহেতু আছে তাহলে ভারতের পরিচিতিটা প্রথম দেখে নিই। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, ভারতবর্ষের পরিচিতি, ভারতবর্ষের নামকরণ সম্পর্কে ধারণা দাও, এরকম আসতে পারে। তখন লিখতে হবে ভারতবর্ষ এক বিশাল বিস্তৃত উপমহাদেশ। এটা তো আমরা সবাই জানি, অনেক বড় ছিল ভারতবর্ষ। ভারত আর ভারতবর্ষ এক নয়। আমাদের আসবে ভারতবর্ষের পরিচিতি, কারণ ভারতবর্ষটা ভেঙে ভারত, বাংলাদেশ, পাকিস্তান 3টা দেশ হয় পরবর্তীতে। তো এটা বড় একটা দেশ ছিল এবং ওইটিকে ভারতবর্ষ বলা হতো প্রাচীনকালে। এটা কথিত আছে প্রাচীনকালে ভরত নামে এক হিন্দু রাজা ছিলেন এদেশে, এবং এই রাজার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ভারত। অপর সূত্র মতে আছে গ্রিকরা ভারত আক্রমণ করতে এসে সিন্ধু অঞ্চলকে ইন্ডাস নামে অভিহিত করে। সেই ইন্ডাস থেকে ইন্ডিয়ার বাংলা ভারত এরকম হতে পারে। আবার ইংরেজরাও এই যে সিন্ধু নদকে ইন্ডাস বলে সম্বোধন করত। সেই সিন্ধু নদের ইন্ডাস নাম থেকে হিন্দুস্তান নামকরণ হতে পারে। হিন্দুস্তান এবং মুসলমানরা এই অঞ্চলটা যেহেতু হিন্দু অধ্যুষিত এলাকা ছিল, তাই হিন্দু স্থান মানে হিন্দুর স্থান এরকম বলা হতো। এখনো প্রচলিত আছে যে হিন্দুস্তান আর পাকিস্তান। পরবর্তীতে কিন্তু 2টা দেশ হয়, পাকিস্তান আর হিন্দুস্তান হিসেবে, সেটা আমি
আজকে যাচ্ছি না, সেটা আবার পরের আলোচনা। এভাবে মুসলমানরা বা অন্যান্য জাতি ধর্ম যারা ছিল তারা এই স্থানটাকে হিন্দুস্তান নাম দিয়েছিল। এখানে বিভিন্ন জাতির বাস ছিল, অনেক জাতিগতভাবে অনেক মানুষ বসবাস করত। এখানে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার জনক দ্রাবিড়গণ ছিল ভারতবর্ষের অন্যতম প্রাচীন অধিবাসী। হরপ্পা মহেঞ্জোদারোতে যে দ্রাবিড়গণ ছিল তারা ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন অধিবাসী বলে ধারণা করা হয়। এরপরে আর্য, গ্রিক, কুষাণ, শক, হুন, আর্য, মানে এরকম অনেক জাতির মিশ্রণ এখানে ঘটেছে। ধারণা করা হয় এদেশে কমপক্ষে 179টি ভাষা এবং 544টি আঞ্চলিক ভাষার প্রচলন ছিল। এই জন্য ভিনসেন্ট স্মিথ নামক একজন ঐতিহাসিকবিদ তিনি ভারত উপমহাদেশকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেন। এটা একটা অবজেক্টিভ বা জ্ঞানমূলক তোমাদের আসতে পারে যে নৃতত্ত্বের জাদুঘর, ভারতকে নৃতত্ত্বের জাদুঘর কে আখ্যা দিয়েছিলেন, অথবা ভিনসেন্ট স্মিথ ভারতকে কি হিসেবে আখ্যা দিয়েছিলেন, তখন নৃতত্ত্বের জাদুঘর এইভাবে শিখে নেবেন। বিভিন্ন ধর্ম জাতি ধর্মের এখানে বসবাস ছিল। অতঃপর অষ্টম শতাব্দীর প্রারম্ভে দেশে মুসলমানদের আগমন ঘটে। মানে অষ্টম শতাব্দী, এই যে 712 সালে যখন মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ শুরু করে তখনই মুসলমানরা এদেশে আসা শুরু করে। এর আগে মুসলমানদের অস্তিত্ব এই অঞ্চলে ছিল না। পরবর্তীতে 1947 সালে দেশ ভাগ হয়, ভারত পাকিস্তান হয়। এই পাকিস্তান ভাগ করে আবার বাংলাদেশ হয় 71 সালে। মানে এই ইতিহাস আমরা পরবর্তীতে জানবো। মানে আমাদের কাজই হচ্ছে এটা, মানে এই যে দ্বিতীয় পত্রের শুরুটাই হবে এরকম, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠায় ভারতবর্ষ থেকে শুরু করে একদম বাংলাদেশ নামক একটা রাষ্ট্র যে আমরা পাবো, এই ইতিহাসটি আমরা সংক্ষেপে জেনে নিব। এই দ্বিতীয় পত্রের আলোচনার বিষয়টা হচ্ছে এটা। তো ভারতবর্ষ সম্পর্কে একটু পরিচিতি দিয়ে দিলাম, ভারতবর্ষ সম্পর্কে তোমরা একটু ধারণা পেলে। এখন ভারতবর্ষে মুসলমানদের যেহেতু এখানে আছে, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, ভারতে মুসলমানরা কিভাবে শাসন প্রতিষ্ঠা করেছিল এবং সেটা আমরা জানবো। কিন্তু এর পূর্বের অবস্থা কেমন ছিল, যে ভারতে মুসলমানরা যখন আসে এর পূর্বের অবস্থাটা কেমন ছিল এটা একটু ধারণা নিতে হবে। যে পূর্বের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এইটা একটু ধারণা নিতে হবে, কারণ এটা তোমাদের পরীক্ষা আসে বা এটা অবশ্যই জানা দরকার যে তাদের অবস্থা কেমন ছিল। এর মধ্যে আমি রাজনৈতিক অবস্থায় যাই। রাজনৈতিক অবস্থাটা এরকম ছিল যে ছোট ছোট অন্তর্কোন্দল ছিল। ছোট ছোট মানে রাষ্ট্রের মধ্যে, তেমন রাজনৈতিক অবস্থা যদি বলি, ছোট ছোট গোত্র রাষ্ট্র ছিল, গোত্রের মধ্যে গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। সেখানে সবার মধ্যে একটা মানে নিজের ক্ষমতাকে জাহির করার চেষ্টা এবং অন্যকে ডমিনেট করার প্র্যাকটিস ছিল সবসময়। এবং এটা একটা এই যে বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, বিশৃঙ্খল অবস্থায় বাইরে থেকে কেউ এসে সেখানে আক্রমণ করাটা সহজ হয়। যখন দেখবা যে ঘরের মধ্যে ভাই ভাই একটা দ্বন্দ্ব শুরু হয়, তখন বাইরের একজন মানুষ এসে সেখানে ইন্টারফেয়ার করতে পারে বা তখন সুবিধা হয়। আর যখন ইউনাইটেড থাকে তখন বাইরে থেকে কেউ আসলে সেটা করাটা কঠিন হয়ে যায়। এটাই হচ্ছে ভারতের রাজনৈতিক অবস্থাটা এক কথায় ভালো ছিল না, এটা বলা যায়। মানে ভারতটা একটা সুবিশাল রাষ্ট্র ছিল এবং সেটা 647 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের অবস্থা ভালোই ছিল। কিন্তু পরবর্তীতে যখন হর্ষবর্ধনের মৃত্যু হয়, হর্ষবর্ধন রাজা ছিলেন, সেটা তোমরা ইতিহাস থেকে জেনে নিবে বা এটা আমাদের এখন আলোচনার বিষয় নেই। কিন্তু হর্ষবর্ধনের মৃত্যুর পরে এখানে রাজনৈতিক অবস্থাটা খুব খারাপ হয়ে যায়। তখনই যখন একটা অঞ্চলের রাজনৈতিক অবস্থা খারাপ হয় বা অন্তর্দ্বন্দ্ব থাকে, তখন বাইরে থেকে কেউ এসে সেখানে খুব সহজেই প্রবেশ করতে পারে বা সবচেয়ে ডমিনেট করতে পারে। এবং এটারই বহিঃপ্রকাশ ঘটেছিল 712 সালে মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অধিকারের মাধ্যমে, সেটা আমি একটু পরে বলছি। আগে আমি এই ভারতবর্ষের এই যে অবস্থাটা প্রাচীন মানে প্রাককালে যে পূর্ব যে অবস্থাটা ছিল ভারতবর্ষ দখল করার, সামাজিক রাজনৈতিক অবস্থাটা একটু আলোচনা করব। এর মধ্যে ভারতের রাজনৈতিক অবস্থার একটু ধারণা দিলাম। তারপরেও এখানে সাল ভিত্তিক তোমরা একটু বই পড়ে, আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি, কারণ আজকে আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে কীভাবে ভারতবর্ষে আক্রমণ করবেন। এর আগে একটু ধারণা দিয়ে দিলাম। এখানে ভারতের রাজনৈতিক অবস্থার মধ্যে ভারতের সীমান্তে তখন চীন ছিল। চীন 661 থেকে 62 পর্যন্ত যখন মানে পৃথিবীতে খুব ভালো একটা অবস্থান ছিল, তখন তারাও চেয়েছিল যে ভারতবর্ষ দখল করা বা ভারতবর্ষে ডমিনেট করা। কিন্তু এই দেখবা যে চীনের সাথে যে কাশ্মীর পর্বত শ্রেণীর উপর নিয়ে বা চীনাদের দাবি এখনো আছে, কাশ্মীর পর্বত বা কাশ্মীর নিয়ে এখনো চীন বা ভারতের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে এখন বর্তমান পর্যন্ত। তখন থেকে এটা ছিল। এবং তিব্বতের অবস্থা, তিব্বতেও
সপ্তম অষ্টম শতাব্দীতে একটি শক্তিশালী রাজ্য ছিল। নেপালের অবস্থা তখন চতুর্দশ নেপাল সমুদ্রগুপ্তের মানে সমুদ্রগুপ্ত বর্ষতা স্বীকার করে ইন্ডিয়ার সাথে একত্রীভূত ছিল। আর কাশ্মীরের অবস্থা তো বললাম, এরকম রাজনৈতিক অবস্থা। বা তারপরে ছিল দক্ষিণাত্যের রাজনৈতিক অবস্থাটা ভালো ছিল না। দক্ষিণাত্যে তখন তৃতীয় থেকে ষষ্ঠ শতকে পর্যন্ত কদম মানে স্বাধীনভাবে তারা ক্ষমতা দখল করতে চাইতো। এভাবে মানে বিভিন্ন অঞ্চল বা রাজনৈতিক অবস্থা তারা নিজেদের মতো স্বাধীন হতে চাইতো। রাজবংশগুলো মানে ছোট ছোট যে রাজবংশের কথা বললাম, রাজবংশগুলো সবাই চাইতো নিজেরা স্বাধীনভাবে চলতে, এবং কেউ কারোর মধ্যে কোনো ইউনিটি ছিল না। কারোর মধ্যে কোনো ইউনিটি বলতে কি বলবো আমি, একতা ছিল না। এবং তারা সবসময় আরেকজনকে ডমিনেট করবে, তাকে দখল করবে, তাকে উৎখাত করে ওই সমতাটা সে নিয়ে নেবে, এরকম অবস্থা তখনকার এইসব অঞ্চলগুলোতে বিরাজমান থাকায় মানে বাহির থেকে এই যে মুসলমানরা আক্রমণ করাটা বা ভারতবর্ষে মুসলমানদের প্রতিষ্ঠা করাটা একটু সহজ হয়ে গেছে আর কি। এবং অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, যখনই রাজনৈতিক অবস্থাটা ভালো না থাকে তখন অর্থনৈতিক অবস্থাটাও খুব বেশি ভালো থাকে না। তারপরে এখানে ব্যবসা বাণিজ্যের একটা গভীর একটা ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল বিভিন্ন অঞ্চলের সাথে। ভারতের এই যে কি বলবো মানে বিপুল বৈদেশিক বাণিজ্য এখানে বৈদেশিক বাণিজ্য আয় হতো। এর মধ্যে অনেক কি বলবো বিভিন্ন দেশ থেকে আর কি। এই যে তখন ভারতবর্ষের মানে ঐশ্বর্য খুব ভালো ছিল, মানে ভারতবর্ষ ধন সম্পদে পরিপূর্ণ ছিল। ধন সম্পদে পরিপূর্ণ থাকায় বিভিন্ন দেশ থেকে সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতো। এবং এই সময়ে এই যে তুমি দেখবা ফাহিয়ান নামক একজন পরিব্রাজক, মানে যিনি বিশ্ব ভ্রমণ করতেন, তিনি এখানে এসে বহু মানে তিনি একটা কথা এরকম বলেছিলেন, মন্তব্য করেছিলেন যে এখানে লোক সংখ্যা বহু, মানে অনেক বেশি লোক সংখ্যা, এবং তারা সুখী। এই রাজনৈতিক অবস্থা এরকম খারাপ ছিল, তারা অর্থনৈতিকভাবে ভালো থাকে, তাদেরকে সুখী বলে ধারণা করা হয়েছিল। এবং এখানে রাজনৈতিক অবস্থাটা বলছি, অর্থনৈতিক অবস্থাটা খুব বেশি ভালো থাকলেও কিন্তু কি বলবো সামাজিক অবস্থা চলে যায়। অর্থনৈতিক অবস্থাটার ধারণা তোমাদের বইতে এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে রাষ্ট্রীয় আয়ের মুখ্য উৎস ছিল তখন কয়েকটা বলা যায়। তুমি যদি পরীক্ষা আসে এরকম যে ইসলামী আরবের প্রাক ইসলামী ভারতের রাষ্ট্রীয় আয়ের মুখ্য উৎস ছিল ভূমি রাজস্ব, সামন্ত গ্রুপ বা জনগণের নিকট থেকে প্রাপ্ত আয়, আর আবগারি বা বাণিজ্য শুল্ক। এই যে ব্যবসা বাণিজ্য করতো, এখান থেকে তারা আয় করতো। এভাবেই এই জিনিসটা একটু জানা যায় অর্থনৈতিকভাবে। আর সামাজিক অবস্থা ছিল আরো করুন, কারণ সামাজিকভাবে দেখবে যে তোমরা যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণে যখন বিভক্ত হয় একটা সমাজ, তখন তাদের মধ্যেও একটা অন্তর্দ্বন্দ্ব থাকে বা একটা মানসিক দূরত্ব থাকে। এবং যারা একটু নিম্নপদী ছিল তাদেরকে ডমিনেট করা, এবং কুলীন প্রথা ছিল। যারা একটু ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ছিল তারা নিজেদেরকে কুলীন ভাবতো বা একটু বড় ভাবতো, এবং ছোটদেরকে সবসময় বশ করে রাখতো। এবং ডমিনেট করার যে প্র্যাকটিস ছিল, এটার কারণেই সামাজিক অবস্থাটা তখন ভালো ছিল না। সাংস্কৃতিক অবস্থা যদি বলি, প্রাক সালতানাত যুগ, প্রাক ভারতবর্ষে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা খুব ভালো ছিল। জনগণ শিক্ষার জন্য অসংখ্য বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এখানে অনেক নাটক, গল্প, উপন্যাস এসবের কিংবদন্তি রচনা হয়। এবং অঙ্কশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন প্রভৃতি ক্ষেত্রে তারা শিক্ষা লাভ করেছিল। এভাবে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সম্পর্কে একটু ধারণা পাওয়া যায়। এখন আমরা আসছি সিন্ধু অভিযান, মানে কিভাবে ভারতবর্ষে সরাসরি মুসলমানরা আক্রমণ করে সেই দিকে আমরা চলে যাচ্ছি। তো সিন্ধু অভিযানটা হচ্ছে 712 খ্রিস্টাব্দে এটা করেন মোহাম্মদ বিন কাসিম। তখন ভারতের রাজা ছিলেন সিন্ধুর রাজা, মানে ভারতের বলছি সিন্ধুর রাজা ছিল দাহির, এবং সিন্ধু অঞ্চলটা প্রথমে দখল করেন। এবং এই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে বলি, উনি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। হাজ্জাজ বিন ইউসুফ ছিল, যখন তোমরা আসলে উমাইয়া খিলাফত পড়বে প্রথম পত্রের 4র্থ অধ্যায় হচ্ছে উমাইয়া খিলাফত। যেহেতু আমরা ওইটা পড়িনি, এই জন্য আমাদের একটু ঘটনাটা এলোমেলো লাগতে পারে। সেই উমাইয়া খিলাফতের আল ওয়ালিদ নামে একজন শাসক ছিলেন। সেই শাসকের প্রতিনিধি ছিলেন এই পূর্ব অঞ্চলের প্রতিনিধি ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা কাম
ভাইয়ের ছেলে, মানে এই মোহাম্মদ বিন কাসিম হাজরত বিন ইউসুফের এক হিসেবে ভাইয়ের ছেলে, আবার মেয়েকে বিয়ে দিয়ে জামাতা হয়। তাকে ভারতবর্ষ আক্রমণের জন্য প্রেরণ করে এবং সিন্ধু বিজয়ের জন্য প্রেরণ করে 712 সালে, ওই আল ওয়ালিদের সময়। তুমি একটু খেয়াল করো, এটা হচ্ছে 4র্থ অধ্যায় যখন পড়বো তখন তুমি ক্যাচ করতে পারবে ভালো করে। তখন তো সারা বিশ্বে মুসলমানদের খিলাফত চলতেছিল, তখন ছিল উমাইয়ি খিলাফত। খিলাফত ব্যবস্থাও তুমি এখনো তোমরা হয়তো আইডিয়া করতে পারছো না, তবে একটু মনে রাখো খিলাফতটা আমি পরবর্তী যখন খিলাফত পড়াবো তখন এটি নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে যখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন খুলাফায়ে রাশিদিন আসবে তখন খিলাফত নিয়ে আলোচনা করতে হবে। খিলাফত হচ্ছে আসলে মুসলমানদের একটা এমন একটা অবস্থা যে তারা যেসব অঞ্চল তাদের মুসলমানদের করাতে আসবে, তারা একটা দেশের মধ্যে, যেমন একটা রাজ্য, যেমন আরবে বসে যদি ক্ষমতা কেউ পরিচালনা করে, আরবে বসে বা সৌদি আরব হোক, সেটা ইরাক হোক, যেখানেই হোক, যেখানে বসে তারা শাসন করতো, ওই অবস্থায় তারা মুসলমানদের যতগুলো দেশ তাদের আন্ডারে থাকবে তখন একটা খিলাফতের আন্ডারে থাকবে। খিলাফত ওখানে শাসন করবে, তাদের প্রতিনিধি থাকবে বিভিন্ন অঞ্চলে, ওই অঞ্চলের প্রতিনিধি, কিন্তু কেন্দ্রীয় শাসন ব্যবস্থা একটাই। এটাই এরকম খিলাফত ব্যবস্থা শাসন করা হতো। সেটা নিয়ে আরো পরবর্তীতে আলোচনা করব। এই যে হাজ্জাজ বিন ইউসুফের জামাতা সিন্ধু বিজয় করে 712 সালে, একটু খেয়াল করে, 712 সালে সিন্ধু বিজয়ের কারণ, ঘটনা, ফলাফল এগুলো আমরা একটু জেনে নেব যে কেন সিন্ধু বিজয় করে। সহজেই বোঝা যায় সিন্ধু কেন বিজয় করেছিল। কারণ ভারতবর্ষের ধন সম্পদ, রাজনৈতিক কোন্দল, মুসলমানদের ইসলাম প্রচার, মানে এরকম অনেকগুলো কারণ আমরা দেখব। সবচেয়ে বড় কারণ বা প্রত্যক্ষ কারণ, এখানে দুইটা ভাবে ভাগ করা হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণের মধ্যে যদি বলি আমি, মানে পরোক্ষ কারণগুলো আমি একটু বলি। প্রত্যক্ষ হচ্ছে যে ইন্ডিকেট করতে হবে যে একটাই যদি কারণ হয়, এই কারণটা না লিখলে পরীক্ষায় কিন্তু নম্বর একদম বলবে। পরোক্ষ কারণ অনেকগুলো হতে পারে। এবং পরোক্ষ কারণ হচ্ছে উমাইয়াদের সাম্রাজ্য নীতি, মানে উমাইয়ারা যখন রাজ্য বিস্তার করছে তখন তাদের সাম্রাজ্যের নীতির কারণে ভারতবর্ষে আক্রমণ করার জন্য তারা হতে পারে। অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা, মানে অর্থনৈতিকভাবে ভারত সমৃদ্ধ ছিল, তো অর্থের লিপ্সার কারণে এখানে আসতে পারেন। এরপরে সীমান্তে নিরাপত্তা ছিল না, কারণ ভারতের রাজনৈতিক অবস্থা ভালো ছিল না, মানে গোষ্ঠী কোন্দল বা এই যে বংশ যে রাজনৈতিক কোন্দলটা ছিল, এই কারণে চলে আসতে পারছে। আবার ভিতরে যে যারা ছিল এর মধ্যে, রাজ্যের মধ্যে কেউ কেউ মুসলমানদের আমন্ত্রণ জানাতো যে এসে, মানে ভারতবর্ষে যে 4টা সামাজিক গোত্র ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের ছোট বা নিম্ন শ্রেণীর যারা ছিল তারা মুসলমানদের সম্পর্কে কিছুটা ধারণা পেত যে মুসলমানরা একটা কাস্ট, মানে এক ক্যাটাগরিতে আছে, সবাই সমান সুযোগ সুবিধা পায়, এরকম তারা একটু ধারণা পেয়েছিল। তখন তাদের মুসলমানদের আমন্ত্রণ জানাচ্ছিল যে তারা যদি আসে অন্তত তাদেরকে হিন্দুরা এভাবে ডোমিনেট বা হেয় করতে পারবে না, তারা হয়তো মুসলমানদের শাসনে আসলে এক পর্যায়ে চলে যেতে পারবে, এরকম হিন্দু বা নিম্নবর্ণের যারা ছিল তারা মুসলমানদেরই আমন্ত্রণ জানাতো। আর এটা ছিল ধর্মীয় অনুপ্রেরণা। মুসলমানদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায়, তখন ইসলাম ধর্মের মানুষ সম্পর্কে মানুষ জেনে যায়, তখন তাদেরকে আমন্ত্রণ জানাতো যে আসলে হয়তো তারাও এই ইসলামের ছায়াতলে গিয়ে শান্তির পরশটা নিতে পারবে, এরকম তাদের ধারণা ছিল। এটাই সত্য ধারণা। হয়তো এখন বর্তমানে আরো বিকৃত অবস্থা হয়ে এখন কি হয়েছে, ইসলাম যার যার মতো করে হয়েছে, কিন্তু তখনকার ইসলামটা ঠিক ওরকমই ছিল। মানুষের আদর্শ দেখেই মানুষ মুসলমান হয়ে যেত, মুসলমানদের আদর্শ দেখে। আর এখন এরকম করা হতো, এটা ছিল। তারপর হচ্ছে ধর্মীয় অনুপ্রেরণা, এরকম অনেকগুলো পরোক্ষ কারণ আছে। তো সবচেয়ে বড় হচ্ছে প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ কারণটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে তখন সিংহলের রাজা 8টা জাহাজ, মানে সিন্ধুর রাজা, মানে শ্রীলঙ্কার 8টা জাহাজ সিন্ধুর বন্দরে নোঙর করেছিল। এবং এই সিন্ধুর বন্দরে সিন্ধুর যে কিছু কি বলে, সিন্ধুর ডাকাতরা বলবো নাকি বলবো, জলদস্যু কর্তৃক, ডাকাত না, জলদস্যু বলতে হয়। জলদস্যু কর্তৃক 8টা জাহাজ লুণ্ঠন হয়েছিল। এই লুণ্ঠনের ক্ষতিপূরণ দাবি করেছিল দাহিরের নিকট সিন্ধুর রাজা। এই দাহির যখন, মানে সিন্ধুর রাজা দাহিরের নিকট এই ক্ষতিপূরণ দাবি করে, তিনি এটা দিতে অস্বীকৃতি জানালে তখন হাজ্জাজ বিন ইউসুফ এই, মানে সিংহলের রাজা হাজ্জাজ বিন ইউসুফের কাছে এই যে 8টা জাহাজ, মানে জাহাজ ভর্তি যে উপহার পাঠিয়েছিল, এটা সিন্ধুতে আক্রমণ হয় এবং সিন্ধুর
জলদস্যুরা এটা আক্রমণ করার কারণে সিন্ধুর রাজাকে দায়ী করে এর ক্ষতিপূরণ দাবি করলে যখন এটা দিতে অস্বীকার করে তখন তিনি মোহাম্মদ বিন কাসিমকে আক্রমণের জন্য প্রেরণ করেন। এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। তাহলে আমরা অনেকগুলো কারণ জানলাম। পরোক্ষ কারণ হচ্ছে অর্থনৈতিক, শুরুতে বলেছিলাম, একটু ব্যাখ্যা করি। মানে ভারত এবং আরবের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। উপমহাদেশের অপরন্ত ধন সম্পদ যে ছিল, এই ধন সম্পদের লিপসাই এখানে মুসলমানদেরকে নিয়ে আসে। এর প্রথম এটা আক্রমণ করেছিল, মানে যদি এটা আক্রমণ মোহাম্মদ বিন কাসিম এটা দখল করে, কিন্তু আক্রমণটা শুরু করেছিল খলিফা ওমরের সময়। খলিফা ওমর হতে ভারতবর্ষে সমুদ্র উপকূলবর্তী কয়েকটি ক্ষুদ্র নৌযান প্রেরণ করা হয়েছিল, যদি এটা তখন একেবারে দখল করা হয়নি। এটা 636 থেকে 37 খ্রিস্টাব্দে, কিন্তু 712 সালে একদম পূর্ণাঙ্গভাবে সিন্ধু মুসলমানদের করাতে চলে আসে। এরপরে তো এই কারণগুলো বললাম অনেকগুলো। ইসলামের প্রচার আকাঙ্ক্ষা, উমাইদের সম্প্রসারণ নীতি, মানে উমাইরা যখন উমাইয়ি খলিফা আলো আলীদের সময় বললাম, হযরত বিন ইউসুফ এখানে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে এবং এখানে তার জামাতাকে প্রেরণ করে এই সাম্রাজ্যটাকে দখল করার চিন্তা করে। এবং ইসলামের প্রসার, মানে এখানে যে হিন্দুদের অধ্যুষিত এলাকা ছিল এটা মুসলমানরা জানতো এবং ইসলামের প্রসারের জন্য এখানে আসতে পারেন। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ কারণটা হচ্ছে, আমি বলছি অনেকগুলো কারণ তো বললাম, প্রত্যক্ষ কারণটা একটু বিস্তারিত ব্যাখ্যা করি। অষ্টাদশ শতাব্দী, মানে এটা 712 সালেই বলা যায়, অষ্টাদশ শতাব্দীর শুরুতেই বর্তমান শ্রীলঙ্কা, এটা ছিল সিংহল রাজ। তখন বলতো শ্রীলঙ্কার প্রাচীন নাম ছিল সিংহল। সিংহল রাজা কর্তৃক খলিফা ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের নিকট প্রেরিত উপনগর, মানে 8টি জাহাজ, মানে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক লঞ্চিত হয় এবং এখানে এই ক্ষতিপূরণ দাবি করলে তখন দিতে যখন অস্বীকৃতি জানায়, তখন সিন্ধুর রাজা দাহের এটা অস্বীকৃতি জানালে তখন তার হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতাকে প্রেরণ করেন এটা দখল করার জন্য। তো সিন্ধু অভিযানের ঘটনাবলী বলছি। মানে খলিফা আলো আলীদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ 710 খ্রিস্টাব্দের শেষের দিকে প্রথমে ওবায়দুল্লাহ এবং পরে বুদাইল নামক দুইজন লোক ছিলেন। প্রথমে ওবায়দুল্লাহ এবং পরে বুদাইল নামক দুজনের নেতৃত্বে সিন্ধুরাজ দাহিরের বিরুদ্ধে পরপর দুটি অভিযান প্রেরণ করে এবং দুর্ভাগ্যজনক উভয় সেনাপতি, মানে দুজনই, ওবায়দুল্লাহ এবং বুদাইল দুজনই নিহত হন এবং এটা ব্যর্থতায় পর্যবসিত। এবং পরবর্তীতে 711 খ্রিস্টাব্দে স্বীয় ভ্রাতুষ্পুত্র এবং জামাতা 17 বছর মাত্র বয়স ছিল তখন মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধুর প্রেরণ করে। এবং তখন এই সাহসী বীর, মানে 6000 বাছাই করা ইরাকি সিরীয় যোদ্ধা এবং উষ্ট্রারো এবং 3000 রসদবাহী মানে উট সহ বেলুচিস্তানের সিন্ধুর দিকে মানে আগমন করে, সিন্ধুর দিকে যাত্রা শুরু করে। এবং মাকরান তিনি খলিফার প্রতিনিধি মোহাম্মদ হারুনের সাথে মিলিত হয়। তিনি তরুণ সেনাপতিকে আরও বহু রসদ, অস্ত্রশস্ত্র এবং দুর্গ ধ্বংসের যন্ত্রপাতি প্রেরণ করে। এবং এই সময়ে রাজা দাহিরের অত্যাচারে বিক্ষুব্ধ জাট ও মেরদের অনেক সৈনিক হিসেবে কাশিমের সেনাবাহিনীতে পরিণত করে। জাট ও মের যারা ছিল, যারা রাজা দাহির তাদেরকে অত্যাচার করতো, তারাও সিন্ধুর রাজা দাহিরের অত্যাচারের কারণে তারাও মুসলমানদের সেনাবাহিনীতে যোগদান করেন এবং দেবল অধিকার করেন। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মানে এই দেবল দুর্গটা অধিকার করেন। অতঃপর বালিস্তা এবং নিরুন, সিয়ন ও সিসাম বিজয় করেন এবং দাহিরের পতনের জন্য মানে আরব বাহিনীর অত্যাচারে দাহির করে বিচলিত হবে। তিনি নিয়মিত বাহিনী এবং তৎক্ষণাৎ সংগৃহীত সৈন্যের প্রায় 50,000 সৈন্য নিয়ে এই যে আরবদের পথরোধ করেন। মানে দাহিরেরও প্রায় 50,000 সৈন্য ছিল। অপরদিকে মোহাম্মদ বিন কাসিম নৌকার দ্বারা সেতু নির্মাণ করে, মানে এই যে বড় নদী, সিন্ধু নদী অতিক্রম করবে নৌকা, অনেকগুলো নৌকা একটার পর একটা রেখে তখন এটাকে সেতুর মতো করে তখন তারা এইটা পার হয়ে চলে আসে। এসে প্রায় 15,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে, যদিও তাদের 50,000 ছিল, 50,000 থাকলো, 15,000 সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করে ব্রাহ্মণাবাদ, আলোর, মুলতানের পরবর্তীতে পতন ঘটায়। এভাবে 713
13 খ্রিস্টাব্দে একদম সমৃদ্ধভাবে ভারতবর্ষ মুসলমানদের দখলে চলে আসে। এবং আরবদের সাফল্যের যে কারণটা ছিল, কারণটা আমি একটু ব্যাখ্যা করি। এই যে আরবরা কীভাবে মুসলমানদের ভূমিটা এভাবে দখল করেছিল, কারণটা হচ্ছে কমে গেছে। সিন্ধু রাজার কঠোর দমননীতি ছিল। সিন্ধু রাজা মানে দাহির, মানে যে কোনো ব্যাপারে কঠোর নীতি অবলম্বন করতো। এটা সাধারণ মানুষ বা হিন্দুদের মধ্যে একটা তিনি বিরাগভাজন হয়েছিলেন। এবং হিন্দুদের মধ্যে একটা জাতীয় ঐক্যের অভাব ছিল, কারণ তাদের মধ্যে তো গোত্রদ্বন্দ্ব ছিলই, তাছাড়া 4টা যে কাস্ট ছিল সামাজিক, সেটাও একটা দ্বন্দ্বের কারণ ছিল। এভাবে এই দমননীতির কারণে অনেক হিন্দুরাই এই মুসলমানদের সাথে সৈনিক হিসেবে যোগদান করে এবং হিন্দুদেরকে পরাজিত করতে সক্ষম হয়। এবং পূর্ব অভিযানের ধারাবাহিক, এবং মুসলমানরা যে পূর্বেতেই যে অভিযান প্রেরণ করেছিল, এবং ওয়ালিদ সব তখন প্রায় মুসলিম বিশ্বের মানে টোটাল বিশ্বের অর্ধেকের বেশি মুসলমানদের করায়তে চলে আসে। ওমরের সময়, ওয়ালিদের সময় সেটা রাজ্য বিস্তার নীতি আরও স্ট্রং হয়। এই যে ধারাবাহিকতার কারণে মুসলমানদের সিন্ধু বিজয়টা আরও সহজ হয়ে পড়ে। যদিও দুইটা অভিযান প্রেরণ করার পর তারা ব্যর্থ হয়েছিল, পরবর্তীতে ওই মোহাম্মদ বিন কাসিমের মাধ্যমে সেটা বাস্তবে রূপান্তরিত হয়। এবং এর ফলাফলটাই, যদিও এটা কথিত আছে, একটু প্যাথেটিক একটা কাহিনীটা হচ্ছে সিন্ধুর অঞ্চল দখল করার পরেও এই যে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুটা হয়েছিল, খুব করুণ একটা মৃত্যু হয়েছিল। করুণ মৃত্যুটা এরকম যে যখন এই হিন্দু রাজা দাহিরের মানে সিন্ধু দখল করা এবং রাজা পতিত হওয়া, মানে তাকে হত্যা করা হয়, তখন তার স্ত্রী এবং 2জন কন্যা সন্তান ছিল। তারা তাদেরকে দায়ী করে তারা যে তাদের শ্লীলতাহানি করা হয়েছে এরকম দায়ী করা হয় মোহাম্মদ বিন কাসিমকে। যখন রাজার দরবারে নিয়ে যাওয়া হয়, বিন ইউসুফের দরবারে, তখন এ অভিযোগ করে, যদিও এর সত্যতা ঐতিহাসিকভাবে পরবর্তীতে প্রমাণিত হয় না, এবং এটা মিথ্যে একটা অভিযোগ। কারণ যেহেতু তাদের পতন হয়েছে, এই জন্য তাদেরকে মিথ্যেভাবে দায়ী করা হয় মোহাম্মদ বিন কাসিমকে। এবং এই কারণে মোহাম্মদ বিন কাসিমকে দায়ী করার কারণে তখনকার খলিফা, মানে ইসলামের শাসন ছিল খুবই কঠোর, তাতে যেই অন্যায় করুক তাকে ওরকম শাস্তি পাবে। যেহেতু তারা সাক্ষী দিয়েছেন, তাদেরকে শ্লীলতাহানি করা হয়েছে, তাই মোহাম্মদ বিন কাসিমকে খলিফার দরবারে প্রেরণ করা হয়েছিল লবণের বস্তার ভিতরে প্যাকেট করে, যে তাকে শাস্তি দিয়ে, মানে কঠিনভাবে সেখানে নেওয়া হয়। কিন্তু এই শাস্তি, এই লবণের ভিতরে লবণ দিয়ে প্যাকেট করে তখন তাকে নেওয়া হয়, তখন সে আর জীবিত ছিল না, অনেক কষ্টেই সে ওখানে মারা যায়। এটা ছিল খুবই প্যাথেটিক একটা অবস্থা। যদিও এটা পরবর্তীতে তারা আবার স্বীকার করেছিল, যেটা তারা মিথ্যে বলেছে, মানে যেহেতু তাদের পতন হয়েছে বিধায় তারা মিথ্যে একটা অপবাদ দিয়েছে। এই অপবাদের কারণে যখন এই মোহাম্মদ বিন কাসিমের এভাবে মৃত্যু হয়, এরপর খলিফা আবার এদেরকেও ওরকম মৃত্যুদণ্ড প্রদান করেন। যদিও এটা একটা কথিত আছে, ইতিহাস কতটা সত্য, ইতিহাস জানা যায় না। আসলে এটা আসলেই ইতিহাস, এটা সত্য না মিথ্যা, এটা ইতিহাস চলে আসছে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। পরবর্তীতে কোনো ঐতিহাসিক এটাকে আবার মিথ্যেও প্রমাণিত করেছেন, আবার কেউ এটাকে সত্যও বলেছেন। তো এইভাবেই আমরা ভারতবর্ষের মুসলমানদের শাসন প্রতিষ্ঠা কীভাবে হয় একটু ধারণা নিতে পারলাম। ভারতবর্ষের প্রাথমিক যে মুসলমানদের আগমনের পূর্বে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা একটু ধারণা পেলাম। পরবর্তী ক্লাসে আমরা ভারতবর্ষের এই মোহাম্মদ বিন কাসিমের, মানে এই যে গজনী সুলতান মাহমুদ যেভাবে ভারতবর্ষের পরবর্তীতে আসেন, গজনী মানে আফগানিস্তান থেকে, সেগুলো আমরা মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে একটু ধারণা নিলাম। পরবর্তী ক্লাসে আমরা গজনী সুলতান মাহমুদ সম্পর্কে জানবো। মোহাম্মদ বিন ঘুরির সাথে যে তার যে গজনী সুলতান মাহমুদ ভারতবর্ষ প্রায় 17 বার আক্রমণ করেছিলেন, তিনি স্থায়ী রাষ্ট্র কখনো প্রতিষ্ঠা করেননি, এটা আমরা জানবো। তো আজকে আমরা ভারতবর্ষের পরিচিতি, ভারতবর্ষের মানে ইসলাম পূর্ব, মানে ভারতবর্ষের মুসলিম প্রতিষ্ঠার পূর্বে
প্রাক ইসলামী ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অবস্থা জানলাম এবং ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কারণ, ঘটনা, ফলাফল এটুকু সম্পর্কে একটু ধারণা নিলাম। তোমরা যে কোনো একটা বই যদি পড়ো আরও বিস্তারিত ধারণা নিতে পারবে বা আরও ক্লিয়ার হবে। পরবর্তী ক্লাসে আমরা সুলতান মাহমুদ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।